আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় খতিয়ান এবং আজকে হচ্ছে তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব ৮। গত পর্বে আমরা হচ্ছে এই অধ্যায়ের একটি সৃজনশীল সলভ করেছিলাম। আমরা আজকে আরেকটি সৃজনশীল সলভ করব, সেটা আজকে আমাদের মেইন টপিকে হচ্ছে সহকারী খতিয়ান। সৃজনশীল থেকে কিভাবে আমরা সহকারী খতিয়ান নির্ণয় করব সেটাই হচ্ছে আজকে আমরা শিখব। তাহলে প্রথমে হচ্ছে আমরা প্রশ্নটি পড়ে নেই। ইমরুল ট্রেডার্সের 2020 সালের জুন মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। জুন 8, কলি ব্রাদার্সের নিকট হতে প্রতিটি 2800 টাকা দরে 50টি শাড়ি ক্রয়। চালান নং 520, শর্ত 3/10, নিট 30, কারবারি বাট্টা 5%। জুন 20, নয়ন এন্টারপ্রাইজের নিকট হতে প্রতিখানি 300 টাকা দরে 200 খানি বিছানা চাদর ক্রয়। চালান নং 721, বহন খরচ 700 টাকা। আচ্ছা, আর ক নম্বর প্রশ্ন বলেছে ইমরুল ট্রেডার্সের মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। খ, প্রদত্ত লেনদেনের ভিত্তিতে ইমরুল ট্রেডার্সের ক্রয় জাবেদা প্রস্তুত করো। গ, উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে ইমরুল ট্রেডার্সের সহকারী খতিয়ান প্রস্তুত করো। এই হচ্ছে আমাদের তিনটা প্রশ্ন। আমাদের গ নম্বরে বলেছে হচ্ছে সহকারী খতিয়ান প্রস্তুত করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে ক নম্বরে আমাদের বলছে ইমরুল ট্রেডার্সের মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে যেই কয়টা পণ্য বা যেই কয়টা লাইনে হচ্ছে ক্রয় করছে, ঠিক আছে, এই প্রত্যেকটা ক্রয়ের লাইনে আমাদের বাট্টা দেওয়া হয়েছে। প্রথমটাতে বাট্টা দেওয়া হয়েছে হচ্ছে 5% এবং দ্বিতীয়টাতে বাট্টা দেওয়া হয় নাই, শুধুমাত্র প্রথমটাতে কি বাট্টা দেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে সেই বাট্টার টাকাটা বের করতে হবে। যেহেতু বলছে যে 5% বাট্টা দিছে, 5% বাট্টায় কত টাকা হয় সেই টাকাটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা আগে ছকটা কেটে নিব। তাহলে উপরে প্রথমে তোমরা লিখে নিবা যে ইমরুল ট্রেডার্সের মোট কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করা হলো, এটা লিখে তারপরে তোমরা ছকটা আঁকবা। তাহলে প্রথমে আমরা ছকটা এঁকে নেই। তাহলে এই যে হচ্ছে আমরা প্রথমে ক নম্বরের জন্য ছকটা এঁকে নিয়েছি, তারিখ বিবরণ টাকা টাকা। নর্মালি আমাদের সব সৃজনশীলের ক নম্বরের ঘর এই যে এরকমই হয়, বেশিরভাগই কিন্তু এরকমই হয়, এটা তো তোমরা সবাই জানো সব সময়। আচ্ছা, তাহলে এখন কারবারি বাট্টা কোন তারিখে দিছে? জুনের 8 তারিখ। কলি ব্রাদার্সের নিকট হতে প্রতিটি 2800 টাকা দরে 50টি শাড়ি ক্রয়। চালান নং 520, শর্ত হচ্ছে 3/10, নিট 30, কারবারি বাট্টা 5%। আচ্ছা, কারবারি বাট্টা কত দেওয়া হয়েছে? 5% দেওয়া হয়েছে। তাহলে এখন কারবারি বাট্টা বা ছাড়, যেটা আমরা জানি যে বাট্টাটা বা ছাড়টা কিসের উপরে দেওয়া হয়? আমাদের মোট টাকার উপরে দেওয়া হয় না? ধরো তুমি যদি একটা দোকানদারের কাছ থেকে 40 টাকার আলু কিনো, ঠিক আছে, তোমার আলুর দাম হচ্ছে 40 টাকা। এখন দোকানদার তোমাকে সেখান থেকে 5 টাকা ছাড় দিল, বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি 40 টাকা দিতে হবে না, আপনি 35 টাকা দেন। তাহলে 5 টাকা ছাড় দিল না? 5 টাকাটা কোন টাকার উপরে ছাড় দিল? ওই 40 টাকার উপরেই। তো তুমি 40 টাকার আলু তুমি কয় টাকায় কিনলে? 5 টাকা ছাড়ে 35 টাকায় কিনলে। তার মানে কারবারি বাট্টা সবসময় আমাকে আমার যেই মোট যেই ক্রয়ের টাকাটা সেইটার উপরে আমাকে ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের মোট টাকা কি বলা আছে? এখানে বলা আছে হচ্ছে যে 2800 টাকা দরে 50টি শাড়ি ক্রয়। 2800 টাকা দরে 50টি শাড়ি ক্রয়। আমাদের কিন্তু বলে দেয় নাই যে 50টা শাড়ির দাম হচ্ছে এত টাকা, সেটা কিন্তু তারা বলে নাই। তারা কি বলছে? 2800 টাকা দরে 50টি শাড়ি ক্রয়, কারবারি বাট্টা 5%। তার মানে আমরা যে কারবারি বাট্টাটা ধরবো, আমরা কিন্তু এখন পর্যন্ত মোট টাকাটা জানি না। তার মানে আমাদের কি করতে হবে? আগে মোট টাকাটা বের করতে হবে। যে এই যে 2800 টাকা দরে 50টা শাড়ি ক্রয় করছে, তার মানে একটা শাড়ির দাম হচ্ছে 2800 টাকা। এখন 50টা শাড়ির দাম কত হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করব? গুণ করে বের করব, তাই না? তাহলে প্রথমে আমরা হচ্ছে গুণ করি। আচ্ছা, প্রথমে সালটা দেই 2020, আর এটা হচ্ছে জুনের 8 তারিখ। যেহেতু এটা ক্রয়ের ক্ষেত্রে বাট্টা দেওয়া হয়েছে, তাই আমরা এটার নাম দিতে পারি হচ্ছে ক্রয় বাট্টা। ক্রয় বাট্টা। এবার আমরা মোট টাকাটা বের করব। মোট টাকাটা আমরা কিভাবে বের করব? 2800
ইন্টু 50, তাই না? এই যে 2800 ইন্টু 50 করলেই কিন্তু আমাদের কি বের হয়ে যাচ্ছে, আমাদের 50টা শাড়ির দাম বের হয়ে যাচ্ছে। ধরো এইটা এতটুকু হচ্ছে কি আমার মোট টাকা। এখন আমরা কারবারি বারটা কিসের উপরে ধরি? মোট টাকার উপরেই তো ধরি। তার মানে এইটা যদি হয় আমার মোট টাকা, তাহলে এইটার উপর এখন আমরা 5% ধরবো, তাহলে ইন্টু 5%। তাহলে এইবার এই মোট টাকার উপরে 5% করলে আমাদের বার্তার টাকা যেটা, সেটা এখন বের হয়ে আসবে ক্যালকুলেটরে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে করি 2800 ইন্টু 50 ইন্টু 5%। আচ্ছা, তাহলে হচ্ছে 7000 টাকা হচ্ছে 5% করার পরে। তাহলে এই 7000 টাকাই হচ্ছে আমার কারবারি বার্তার পরিমাণ। ঠিক আছে, যেহেতু এই অঙ্কে আমাদের আর কোনো বার্তা নাই, তার মানে এটাই আমাদের অ্যান্সার, এই একটাই আমাদের অ্যান্সার। যদি আরো কতগুলো কারবারি বার্তা থাকতো তখন সেগুলো আমরা হচ্ছে এখানে নির্ণয় করতাম, নির্ণয় করে লিখে যোগ করে দিতাম। কিন্তু যেহেতু এখানে একটাই কারবারি বার্তা আছে, তাই একটাই বসেছে এবং এই একটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এই 7000 এটাই আমাদের যেহেতু অ্যান্সার, তাই আমরা এটাতে জেড টেনে দিব। আচ্ছা, তাহলে আমাদের ক নম্বর শেষ হয়েছে। এরপরে খ নম্বরে বলেছে প্রদত্ত লেনদেনের ভিত্তিতে ইমরুল ট্রেডার্স এর ক্রয় জাবেদা প্রস্তুত করো। হ্যাঁ, ক্রয় জাবেদা হচ্ছে তোমাদের এই হিসাব বিজ্ঞান বইয়ের যে 6 অধ্যায়, যেটা আমরা আগের 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 পর্বগুলোতে করেছিলাম, ওই 6 অধ্যায়ে হচ্ছে ক্রয় জাবেদা আছে, কিন্তু আমরা তো করতেছি 7 অধ্যায়। এরকম কোশ্চেন আসতে পারে, হিসাব বিজ্ঞানে হচ্ছে এক অধ্যায়ের কোশ্চেন আরেক অধ্যায়ে দিয়ে দিতে পারে, এটা কোনো প্রবলেম নাই। আর যেহেতু এটা খতিয়ান, জাবেদার সাথে মানে অনেকভাবেই সম্পর্কিত, মানে খতিয়ান ছাড়া জাবেদা, জাবেদা ছাড়া খতিয়ান এটা সম্ভব না। ঠিক আছে, এর জন্য ওই অধ্যায়ের কোশ্চেন এখানে দিয়ে দিছে। আচ্ছা, যেহেতু দিছে তাই মানে আমরা হচ্ছে এখন ক্রয় জাবেদা প্রস্তুত করব। তাহলে ক্রয় জাবেদা প্রস্তুত করার জন্য আমাদের আগে জানতে হবে যে ক্রয় জাবেদা কেন করা হয়। যেটা আমি তোমাদের বলেছিলাম যে ক্রয় জাবেদা তখন হয় যখন ধারে ক্রয় করা হয়। ধারে ক্রয় করার উপরের যে লেনদেনগুলা, সেগুলাই হচ্ছে আমাদের ক্রয় জাবেদার মধ্যে আসবে। তাহলে এখানে দেখো, কলি বা ব্রাদার্স এর নিকট হতে শাড়ি ক্রয় করছে, আর নয়ন এন্টারপ্রাইজের নিকট হতে বিছানার চাদর ক্রয় করছে। তাহলে এই দুইটাই কিন্তু আমাদের বাকিতে, কারণ আমরা জানি যে নাম উল্লেখ থাকলে, কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে আর ক্রয় বিক্রয় করলে তখন সেটা ধারে ক্রয় বিক্রয় আমরা ধরে নিই। তার মানে এই দুইটাই হচ্ছে কি আমাদের ধারে ক্রয় বিক্রয় হয়েছে, তার মানে এই দুইটাই আমাদের ক্রয় জাবেদার মধ্যে আসবে। তাহলে ক্রয় জাবেদা করার জন্য প্রথমে আমাদেরকে ক্রয় জাবেদার ছকটা কেটে নিতে হবে। তাহলে প্রথমে আমরা ক্রয় জাবেদার ছকটা কেটে নিই। এই যে হচ্ছে আমরা ক্রয় জাবেদার ঘর করেছি, এই যে দেখো তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নং, সূত্র, উপরে ক্রয় হিসাব ডেবিট, নিচে হচ্ছে পাওনাদার হিসাব ক্রেডিট। এইটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদার ছক, এটা তোমরা সবাই জানো। এবার আমরা ক্রয় জাবেদাটা যেন কিভাবে নির্ণয় করব, তাহলে দেখো এখানে বাকিতে ক্রয় হয়েছে দুইটা জায়গায়, জুন 8 জুন 20, দুইটাতেই যেহেতু বাকিতে ক্রয় হয়েছে, তার মানে আমরা দুইটাই আমরা কি করব, এই ক্রয় জাবেদার মধ্যে এন্ট্রি করব। তো এখানে হচ্ছে আমাদের মোট টাকাটা, প্রশ্নে কিন্তু আমাদের মোট টাকাটা দেওয়া নাই যে কার মানে হচ্ছে 50টা শাড়ির ছাড় দেওয়ার পরে 50টা শাড়ির মোট দাম কত আসলো, তারপরে হচ্ছে বিছানার চাদরের দাম কত আসলো, সেটা কিন্তু এখানে বলা নাই। তাই আমাদের আগে কি করতে হবে সেটা তোমরা সবাই জানো, যে আমাদের আগে নোট 1 নোট 2 এইগুলো কাজ দিয়ে হচ্ছে আমরা আগে বের করে নিব মোট টাকাটা। নোট 1, ওকে। তাহলে প্রথমে আসে হচ্ছে কলি ব্রাদার্স, আমরা কলি ব্রাদার্সের টাকাটা বের করে নিব। কলি ব্রাদার্স, তাহলে প্রথমে আমরা কি করব, মোট টাকাটা বের করব। তাহলে 2800 টাকা ধরে, তাহলে 2800 ইন্টু কয়টা শাড়ি, 50টা শাড়ি, তার মানে 2800 ইন্টু 50, এটা হচ্ছে আমার মোট টাকা। এরপরে এটা থেকে কি করতে হবে, কারবারি বাট্টা বাদ দিতে হবে। এখন কারবারি বাট্টার টাকাটা আমরা কিভাবে বের করি, এই যে মোট টাকাটা প্রথমে আমরা লিখি ইন্টু 5%, এটা হচ্ছে কারবারি বাট্টার টাকা। আচ্ছা, এখানে কিন্তু আমার এক্সট্রা আর কোনো খরচ নাই, যেমন বহন খরচ, প্যাকিং খরচ, এই ক্রয় সংক্রান্ত খরচ যদি থাকতো তখন এটা এখানে যোগ হতো। যদি যেহেতু এখানে এটা নাই, তার মানে এখানেই আমাদের শেষ। তাহলে আমরা প্রথমে 2800 ইন্টু 50 করবো, 50 আর হচ্ছে 5%। আচ্ছা, আমাদের মোট ক্যালকুলেশনটা করলে হয় হচ্ছে
1,33,000, 1,33,000 টাকাটা। এটা আমি একবারে করে দেখাইছি, যেহেতু আমার এখানে জায়গাটা শর্ট, তাই আমি একবারে ক্যালকুলেশন করে দেখিয়েছি। তোমরা হচ্ছে পরীক্ষায় ভেঙে ভেঙে করবে, যেমন 28x50 মাইনাস 28x50 × 5% করলে যে টাকাটা হয় সেটা তোমরা এখানে লিখবা। এরপরে এখান থেকে এটা মাইনাস করে তারপরে হচ্ছে অ্যান্সারটা লিখবা। আচ্ছা, এটা বের হলো হচ্ছে 1,33,000। এরপরে পরেরটা আছে হচ্ছে নয়ন এন্টারপ্রাইজ। তাহলে আমরা এখন নয়ন এন্টারপ্রাইজেরটা করব। নয়ন এন্টারপ্রাইজ, এটা হচ্ছে নোট 2। আচ্ছা, নয়ন এন্টারপ্রাইজ এখানে বলছে যে প্রতিখানি 300 টাকা ধরে 200 খানি চাদর ক্রয়, মানে একটা চাদরের দাম কত? 300 টাকা। 300 টাকা করে 200টা চাদর কিনছে। তাহলে এখন মোট চাদরের দামটা প্রথমে আমাদের বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? 300 × 200, তাহলে এটা বের হলো আমার মোট চাদর। আচ্ছা, এইটা এখানে কিন্তু কোনো কারবারি বাট্টা দেওয়া হয় নাই, তার মানে এই কাজটা আমাদের এখন করতে হবে না। কিন্তু আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে বহন খরচ 700 টাকা। তাহলে আমরা জানি যে ক্রয় সংক্রান্ত যখন কোনো খরচ থাকবে তখন সেটা কি হবে? সেটা এখানে যোগ হবে। তাই আমরা এখানে যোগ বহন খরচের টাকাটা দিব। এই 700টা কোন টাকা? সেটা হচ্ছে বহন খরচের টাকা। এরকম ক্রয় সংক্রান্ত ছোট ছোট খরচ থাকলে সেটা কিন্তু যোগ হবে। ঠিক আছে, তাহলে আমরা এবার আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এটা হচ্ছে 700 টাকা শেষ। তাহলে এই যে হচ্ছে আমাদের দুইটা নোটের টাকা বের হয়েছে, মোট টাকা বের হয়েছে। এবার আমরা ক্রয় জাবেদা এটা উঠাবো 2020 জুন 8 পলি ব্রাদার্স কত টাকা বের হয়েছে? 1,33,000। আর এরপরে জুন 20 বের হয়েছে নয়ন এন্টারপ্রাইজ বেড়েছে 60,700 টাকা। এবার আমাদের এটা কি করে দিতে হবে? এবার আমরা এটা যোগ করে দিব। তাহলে আমরা এখন এটা যোগ করি। 1,93,700, 1,93,700 শেষ। এটাই আমাদের অ্যান্সার। এবার আমাদের হচ্ছে আরো 3টা ঘর বাকি আছে। সূত্রে আমরা নরমালি হচ্ছে এরকম টিক দেই, এটা তো তোমরা সবাই জানো। এরপর হচ্ছে চালান নং। এখানে চালান নং দেওয়া আছে হচ্ছে 500। পলি ব্রাদার্সের চালান নং হচ্ছে 520। এটা আমাদের প্রশ্নেই সবসময় দেওয়া থাকবে। এরপরে হচ্ছে নয়ন এন্টারপ্রাইজের হচ্ছে 721। আর শর্ত এখানে একজনের দেওয়া আছে, পলি ব্রাদার্সের শর্ত দেওয়া আছে, নয়ন এন্টারপ্রাইজের শর্ত দেওয়া নাই। তাই আমরা পলি ব্রাদার্সের শর্ত লিখবো 3/10 নিট 30। তাহলে এই যে হচ্ছে আমাদের অ্যান্সার 1,93,700। ক্রয় জাবেদার অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এভাবে হচ্ছে আমাদের ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। এবং পরে আমাদের কোশ্চেন হচ্ছে গ নাম্বারে, উপযুক্ত লেনদেন সময়ের ভিত্তিতে ইমরুল ট্রেডার্সের সহকারী খতিয়ান সমূহ প্রস্তুত করো। তার মানে সহকারী খতিয়ান আমাদের প্রস্তুত করতে বলছে, কিন্তু কোনটার উপরে সেটা কিন্তু আমাদের বলে দেওয়া নেই। তাহলে আমরা জানি কি সহকারী খতিয়ান কখন হয়? দেনাদার আর পাওনাদারের ওপর আলাদা আলাদা যে খতিয়ান করা হয় সেটাকে বলা হয় হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে এই অঙ্কে বা যে কোনো সৃজনশীলের ক্ষেত্রে যখন তোমাকে সহকারী খতিয়ান করতে বলবে, তখন তুমি দেখবা যে ওই অঙ্কের মধ্যে কোথায় বাকিতে ক্রয় বিক্রয় করা হয়েছে। ঠিক আছে, এবং ওই বাকিতে বা ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই কিন্তু আমাদের দেনাদার পাওনাদার আসবে, এবং সেখানেই কিন্তু আমাদের সহকারী খতিয়ানটা হবে। ঠিক আছে, বা মানে মেইন কথা হচ্ছে যে সহকারী খতিয়ান হচ্ছে দেনাদার আর পাওনাদারের নামের ওপরে যে খতিয়ানটা করা হয়, যেটা আমরা এখন শিখবো। তাহলে সহকারী খতিয়ান করতে বলছে, ঠিক আছে, কিন্তু এটা কোন ছকের মাধ্যমে করব? টি ছকের মাধ্যমে নাকি চলমান জেড ছকের মাধ্যমে? এটা কিন্তু তারা এখানে বলে দেয় নাই। যেহেতু তারা বলে দেয় নাই, তার মানে আমরা হচ্ছে নিজেদের ইচ্ছে মতো ছকে করতে পারবো। তাহলে চলমান জেড ছক যেহেতু একটু ইজি, টি ছকের
চেতে, তাহলে আমরা এখন চলমান জেড ছকের মাধ্যমে এই সহকারী খতিয়ানগুলো প্রস্তুত করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে একটু দেখে নিই যে সহকারী খতিয়ানটা কোন কোন এন্ট্রির উপর হবে। কলি ব্রাদার্সের নিকট কিনছে, এটাও ধারে। এরপরে হচ্ছে নয়ন ব্রাদার্সের থেকে ক্রয় করছে, এটাও কিন্তু ধারে, কারণ কোথাও কিন্তু নগদ বলা নাই, এর জন্যই তো হচ্ছে ক্রয় জাবেদায় এই দুইটা এন্ট্রি আসছে। তার মানে এই দুইটাতেই যেহেতু আমাদের বাকিতে হয়েছে, এই দুইটার ওপরেই আমাদের সহকারী খতিয়ান হবে। কিন্তু যদি এখানে নগদের কোনো কথা থাকতো, যদি বলা থাকতো যে, আবার যদি বলা থাকতো যে কলি ব্রাদার্সের নিকট থেকে নগদে ক্রয়, সেইটা কিন্তু আসতো না। এখানে সহকারী খতিয়ান বা ক্রয় জাবেদা এগুলোর মধ্যে কোনটা কোনটা আসবে? শুধুমাত্র তোমার ধারে ক্রয় বিক্রয়, যেখানে দেনাদার পাওনাদার আসবে সেখানেই হচ্ছে তোমার কি আসবে সহকারী খতিয়ানের ক্ষেত্রে। শুধুমাত্র তোমার ধারে ক্রয় বিক্রয় বা দেনাদার পাওনাদার যেখানে আসবে সেটাই শুধুমাত্র এই সহকারী খতিয়ানের মধ্যে আসবে, দেনাদার পাওনাদারের নামের ওপরে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা ছকটা আঁকি। চলমান জেড ছকের মাধ্যমে হচ্ছে আমরা সহকারী খতিয়ানটা প্রস্তুত করব। তাহলে এই যে হচ্ছে আমরা দুইটা দুইটা হচ্ছে সহকারী মানে চলমান জেড ছক এঁকে নিয়েছি। এবার আমরা এই চলমান জেড ছক থেকে আমরা সহকারী খতিয়ান প্রস্তুত করব। তাহলে আমরা জানি যে সহকারী খতিয়ান শুধুমাত্র দেনাদার আর পাওনাদারের নামের উপরে করা হয়। তাহলে জুনের 8-এ আছে কলি ব্রাদার্সের থেকে আমরা ক্রয় করেছি ধারে। তাহলে ধারে ক্রয় করলে এখানে ডেবিট ক্রেডিট কি হবে, যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এবং সেই পাওনাদারের নামটা কি। আচ্ছা আমি একটু লিখি, ধরো জুনের 8 তারিখে কি হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, জুনের 8-এর জাবেদা হচ্ছে এটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি যে সহকারী খতিয়ান করার জন্য শুধুমাত্র আমাদের দেনাদার আর পাওনাদারের নামের উপরে করতে হবে। তাহলে এখানে আমাদের পাওনাদার আছে, এই পাওনাদারের নামটা কি? পাওনাদারের নাম হচ্ছে কলি ব্রাদার্স, তাই না? কলি ব্রাদার্সের থেকে তো আমরা কিনছি, তাহলে পাওনাদারের নাম কি? কলি ব্রাদার্স। তাহলে যদি পাওনাদারের নাম কলি ব্রাদার্স হয়, তাহলে কলি ব্রাদার্সটাই আমাদের উপরে বসবে, এটাই আমাদের পার্থক্য। প্রথমে তোমরা ডেবিট ক্রেডিট করবা, তাহলে ডেবিট ক্রেডিট তো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখন এই পাওনাদারের নামটা কি? পাওনাদারের নাম হচ্ছে কলি ব্রাদার্স। এখন এই কলি ব্রাদার্সটাই আমরা উপরে লিখব, কলি ব্রাদার্স। ঠিক আছে, এটাই হচ্ছে পার্থক্য। অন্যান্য সময় আমরা এখানে পাওনাদার হিসাব লিখতাম নরমালি, আর এখন যেহেতু আমরা সহকারী খতিয়ান করতেছি তাই আমরা নাম লিখবো কি, যে পাওনাদারের যে নামটা আছে সেই নামটা লিখবো কলি ব্রাদার্স। এইটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, বাকি সব নিয়ম হচ্ছে সেম। আচ্ছা তাহলে আমরা এটা করি, তাহলে বাকি সব নিয়ম তো সেমই। তাহলে চলমান জেড ছক কিভাবে নির্ণয় করতে হয়? জুনের 8 তারিখ, তাহলে কলি ব্রাদার্স পাওনাদার, পাওনাদার হচ্ছে উপরে আছে, তাহলে এর বিপরীত নামটা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট ছিল না? তাহলে এখানে কি আসবে? ক্রয় হিসাব, ক্রয় হিসাব। আর টাকাটা কোথায় বসবে? যেহেতু পাওনাদার ক্রেডিট হয়েছে, টাকাটাও আমাদের কিসে বসবে? ক্রেডিটেই বসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন টাকাটা বসাবো ক্রেডিটে, কিন্তু কত টাকা বসাবো? ওই যে আমরা ক্রয় জাবেদায় বের করেছিলাম না যে কলি ব্রাদার্সের মোট টাকা লাস্টে কারবারি বারটা বাদ দেওয়ার পর কত বের হয়েছিল? 1,33,000 টাকা বের হয়েছিল খ নম্বরে। সেই 1,33,000 টাকাটাই আমরা এখন বের করব। তুমি চাইলে আবারও তুমি এক্সট্রা করে ক্যালকুলেশন করতে পারো, কিন্তু তার তো কোনো দরকার নেই, কারণ আমরা খ নাম্বারই তো বের করে ফেলেছি যে কলি ব্রাদার্সের মোট কিনেছে হচ্ছে 1,33,000 টাকা, তাই ওখান থেকে নিয়ে আমরা ডিরেক্ট এখানে বসাই দিব। তাহলে 1,33,000, 1,33,000 শেষ, কলি ব্রাদার্সের কাজ শেষ। ঠিক আছে, নর্মালি আমরা পাওনাদার মানে নর্মালি আমরা হচ্ছে চলমান জেড ছক যেভাবে করি এখানেও সেম ভাবেই আমরা করব, শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে আমরা উপরে পাওনাদার লিখতাম, কিন্তু যখন সহকারী খতিয়ান করব তখন এখানে পাওনাদার না লিখে পাওনাদারের যে নামটা আছে ওই নামটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে। এইটাই হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এরপরে এরপরে আরো একটা ছক, সেটা হচ্ছে এর পরেরটা কি আছে, নয়ন এন্টারপ্রাইজের কাছ থেকেও কিন্তু আমরা কি বাকিতে পণ্য কিনছি, তাই না? তাহলে এটার জাবেদা কি? নয়ন এন্টারপ্রাইজের জাবেদা কি? ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, তাই না? বাকিতে কিনলে তো এটাই জাবেদা হয়।
কিন্তু এখন এই পাওনাদারের নাম কি? এখন এই পাওনাদারের নাম কি? নয়ন এন্টারপ্রাইজ, তাই না? তাহলে আমরা এই যে এই খতিয়ানটা যখন করব তাহলে উপরে আমরা কি লিখব? পাওনাদার হিসাব নাকি নয়ন এন্টারপ্রাইজ হিসাব? কোনটা লিখব? নয়ন এন্টারপ্রাইজ হিসাব লিখব, এটাই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা এখন লিখব নয়ন এন্টারপ্রাইজ হিসাব। ঠিক আছে, এই যে শেষ। এবার আমরা জাস্ট খতিয়ানটা করে ফেলবো। তাহলে আগেরটার মতোই আমাদের কি হবে? 2020 জুনের 20। তাহলে এখানে আমাদের ক্রয় হিসাব বসতেছে। তাহলে খ নম্বরে নয়ন এন্টারপ্রাইজের কত টাকা বের হয়েছিল? বের হয়েছিল হচ্ছে 60,700 টাকা। তাহলে 60,700 টাকাটা কোথায় বসবে? যেহেতু নয়ন এন্টারপ্রাইজ ক্রেডিট, মানে আগেরটার মতোই নয়ন এন্টারপ্রাইজ কি ক্রেডিট, তার মানে আমাদের টাকাও বসবে ক্রেডিট দিকেই। 60,700 শেষ। এই যে আমাদের কাজ শেষ হয়ে গেল। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সহকারী খতিয়ান। আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পেরেছো যে কিভাবে সহকারী খতিয়ান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এছাড়াও যদি আরো কোনোটাতে দেনাদার পাওনাদার থাকতো তখন সেগুলোও কিন্তু আসতো, ওগুলোরও কিন্তু আলাদা করে ছক করে ওইটারও আলাদা আলাদা ঘর করতে হতো। যেমন এখানে কলি ট্রেডার্স একটা, নয়ন এন্টারপ্রাইজ একটা। যদি আরেকটা থাকতো যে মাহিন ট্রেডার্স, তাহলে মাহিন ট্রেডার্সের জন্য আলাদা ঘর করতে হতো। যদি থাকতো তুলি ট্রেডার্স, তাহলে তুলি ট্রেডার্সের জন্য আলাদা করে ঘর করতে হতো। কিন্তু উপরে এই নামটা, প্রতিষ্ঠানের নামটাই বসবে, আর এইটাই হচ্ছে আমাদের সহকারী খতিয়ান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে এই অধ্যায় সম্পর্কিত আরো একটি সৃজনশীল সলভ করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।